তো বুঝতেই পারছেন আমরা আবার কোথাও একটা বেরোচ্ছি, টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেনই। তো আগে এয়ারপোর্ট চলে যাই, কারণ দেরি হয়ে গেছে অনেকটা, গোছগাছ করতে করতে ও অফিসও করেছে। তো এক্সাইটেড খুব। আর মেন কথা তো বলতেই ভুলে গেছি, ওয়েলকাম ব্যাক টু বাঙাল ঘটির জুটি। তো আমরা প্রচণ্ড এক্সাইটেড আর একটু নার্ভাসও, কারণ যেতে হবে। আমরা ফুল অ্যান্ড ফাইনালি রেডি, বাট তাও একটা প্যালপিটেশন থাকে যে কিছু ভুলছি না কি ভুলছি না। তো যাই, হ্যাঁ ক্যাব এসে গেছে, বাকি কথা এয়ারপোর্টে গিয়ে হবে। টাটা। তো আমাদের মোটামুটি টিকিট পেয়ে গেছি। আমরা লেট করে ফেলেছি অনেকটাই, 7:30 থেকে কাউন্টার খুলেছে, আমরা এসছি প্রায় 8:30টার পরে। যাই হোক, এখন আমরা একটু ইন্ডিয়ান কারেন্সি তুলে নেবো আর আমাদের ব্যাকআপ, সেটার জন্য আবার হেঁটে হেঁটে 3A 3Bতে যাচ্ছি। এটা মানে 5A 5Bতে আমরা করলাম, চেক ইন করলাম, এখন 3A 3Bতে যাবো, নিয়ে তারপরে টাকা তুলবো, তারপরে ইমিগ্রেশন করবো। যাই হোক, তো যখন মালয়েশিয়া মানে কথা ভাবছিলাম যে যাব, বেশ কিছু সিমিলারিটি পেয়েছিলাম যে ইন্ডিয়ার সাথে, উইথ রেসপেক্ট টু হিস্ট্রি অ্যান্ড অল। কিন্তু মানে মানব সভ্যতা অনেক পুরনো, মানে বিফোর ক্রাইস্টে তার মোটামুটি এই ফুটপ্রিন্টস পাওয়া যায়। নিয়ে তারপরে ওটা শ্রী বিনায়কের এম্পায়ারের আন্ডারে ছিল, যেটা মোস্ট প্রবাবলি বুদ্ধিস্ট এম্পায়ার। আমি ভুলও হতে পারি, জাস্ট একবার যদি ভুল হয়ে থাকে একবার কমেন্টসে জানিয়ে দেবেন। নিয়ে তারপরে মালাক্কান সুলতানেটের আন্ডারে চলে আসে, আর সেখান থেকেই ইসলামের ইনফ্লুয়েন্স বাড়ে অ্যান্ড মানে যেরকম হয় আর কি, কনভার্সন অ্যান্ড এভরিথিং। তো ধীরে ধীরে এখন কিন্তু মালয়েশিয়া একটা ইসলামিক কান্ট্রি। তারপরে কলোনিয়াল রুল শুরু হয় মোটামুটি। প্রথমে পর্তুগিজরা কিছু শর্ট টাইমের জন্য আসে, পর্তুগিজ ডাচ, অ্যান্ড তারপরে ব্রিটিশরা ঢুকে পড়ে 18th সেঞ্চুরিতে। নিয়ে তারপরেই অ্যাকচুয়ালি মালয়েশিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড অল শুরু হয় ভালো করে। তো আর ওয়ার্ল্ড ওয়ার 2তে জাপান কিন্তু অকুপাই করে নিয়েছিল মালয়েশিয়াকে। তারপরে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। নিয়ে তারপরে আই থিঙ্ক 1957-এ অগাস্ট 31 মালয়েশিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল। তখন কিন্তু সিঙ্গাপুরও মালয়েশিয়ার পার্ট ছিল ইনিশিয়ালি। নিয়ে তারপরে 65 সালে সিঙ্গাপুর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে যায়, আর মালয়েশিয়া যাই হোক ওটা থাকে, আর কুয়ালালামপুর তার ক্যাপিটাল তো ছিলই প্রথম থেকে। তো এইভাবেই আর কি অনেকটা আমাদের টাইপের মতনই। আমাদের প্রথমে হিন্দু সাম্রাজ্যর রাজারা ছিলেন, দেন তারপরে মুঘলসরা এলো, নিয়ে তারপরে ব্রিটিশরা। বাট থিং ইজ আমরা এখনও সেরকমভাবে মুসলিম মেজরিটি হইনি। যাই হোক, চলুন এবার টাকাটা তুলে নিই, তারপরে যেতে যেতে মানে ঢুকে মানে প্রথমে ইমিগ্রেশন করব, নিয়ে তারপরে আমরা সিকিউরিটি করব, নিয়ে তারপরে কথা বলছি। সিকিউরিটি হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে কিছুই না, জাস্ট বোর্ডিং পাস নিয়েছে আর পাসপোর্টে স্ট্যাম্প করে দিয়েছে। বেশ কিছু ইনফরমেশন দিচ্ছি, মানে কীভাবে কি যাবেন না যাবেন। যাই হোক, প্রথমে তোমার এক্সপিরিয়েন্স কী ছিল বলো। এক্সপিরিয়েন্স নিয়ে মানে কলকাতা এয়ারপোর্ট নিয়ে যদি আগে আমাদের ভিডিও আপনারা কেউ ফলো করে থাকেন, তখনও আমরা একটা কথা বলেছিলাম যে এখানকার অ্যামিনিটিস, বেসিক অ্যামিনিটিসগুলো অ্যাভেলেবেল নেই, যেটা কিনা হওয়া উচিত। তো আমি নতুন করে এই ভিডিওতে কিছু বলবো না, আপনাদেরও টাইম ওয়েস্ট, আমারও টাইম। বেসিক অ্যামিনিটিস পাওয়া মানে না ক্লিননেস আছে, না ওইদিকে লাউঞ্জের ওখানে একটা তোমার টয়লেট আছে, ওটা বেশ ভালো দেখলাম, নতুন বিকজ ওটা নতুন শুরু করেছে। কিন্তু লাউঞ্জের ওখানে ওটা একটাই, মানে এমনি যে মানে নতুন গেটে যে টয়লেট গুলো আছে ওগুলো যেমনকার তেমনই আছে। আর নতুন শুরু করেছে, এটা কতদিন যে ভালো রাখতে পারবে সেটা আমি জানি না। ভালো আপাতত ভালো। আবার যখন আমরা নতুন কোনো ট্রাভেল করতে আসবো, মেবি 2-3 মাস পর মেবি ওটা নোংরা হয়ে যেতে পারে, জানি না এখন।
আর এখন দেখছি নতুন করেছে কি যে ওরা এলিভেটর করে দিয়েছে, মানে ওয়াকিং এলিভেটর করে দিয়েছে সব জায়গায়। না না, এটা ছিল তো। না, একটা ছিল, আরেকটা ছিল না। তো ওইটা দেখছি চলে, একটা চলে একটা চলে না। তো ব্যাপারটা হচ্ছে এই আর কি। আর আমি একটা জিনিস যেটা বলছি, সিকিউরিটি চেকিংটা ইন্টারন্যাশনালের এখানে ভীষণই বাজে। এদের কোনো স্ক্যানার ভালো না, মানে রীতিমতন আমরা সবকিছু বের করে দেখানোর পরও এরা কিছু বুঝতে পারছে না। এর থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে এগুলো থাকে, মানে বেশ বলো না টাব, যেগুলো ওগুলোই অ্যাভেলেবিলিটি এত কম যে মানে প্রচন্ড কিউ বেড়ে যাচ্ছে আর প্রচন্ড স্লো। মানে মনেই হচ্ছে না এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। জানি না, মানে এটা এটা কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট। এবার বাদ বাকি যে এয়ারপোর্টগুলো, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, মুম্বাইয়ের, সেগুলো কিন্তু প্রাইভেট। এটা কিন্তু গভর্নমেন্টের, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ওন্ড। তো এটা জানি না মানে এরকম ভাবে কেন রেখেছে, মানে মনেই হচ্ছে না যে এটা বরঞ্চ কলকাতায় এয়ারপোর্ট ডোমেস্টিক টার্মিনালটা মাচ বেটার দেন ইন্টারন্যাশনাল আমার যা মনে হচ্ছে। ইভেন ফুডের অপশনও যথেষ্ট কম। ফুডের অপশন তো কম আছেই, তার সাথে সাথে যেটা হচ্ছে ও তো বলছে ট্রে অ্যাভেলেবেল নেই। ট্রে তো ছাড়ুন, ট্রে যেখানে থাকে সেই জায়গাটাই অ্যাভেলেবেল নেই। মানে এরকম নর্মালি একটা জায়গায় যেখানে লেগেজ রাখা হয় সেই জায়গায় ট্রেগুলো আছে, আর কয়েকটা ট্রে উঠি দিয়ে দিচ্ছে। আর ট্রেগুলোর সাইজ এত ছোট যে সব জিনিস ওখানে আটছেই না। তো আমি বুঝতে পারছি না একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই জিনিসগুলো থাকবে না, মানে বাইরের থেকে লোকেরা এসেছে আবার এই কান্ট্রিতে থাকবে, তারা দেখবে, তারা আমি জানি না কি ইমপ্রেশন পড়ছে। অফকোর্স ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ অন্যান্য জায়গায় অন্যান্য স্টেটের যদি আমি দেখতাম সেম অবস্থা তাহলে আমি বুঝতাম অল ওভার কান্ট্রিতেই অবস্থা, বাট অল ওভার কান্ট্রিতে তো এই অবস্থা নয়। তো শুধুমাত্র আমাদের স্টেটেই অবস্থা হয়ে গেলে তো খুবই প্রবলেম্যাটিক সিচুয়েশন। যাই হোক, আশা করা যায় কামিং ডেজ যদি বেটার হয়। আর আপনাদের যদি আমাদের মতন কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা না হয়ে থাকে, বেটার হয়ে থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা গেটের সামনে এখন বসে আছি। আমাদের গেট নাম্বার 9। হ্যাঁ, আমাদের বোর্ডিং টাইম 10:25। জায়গাটা অ্যাকচুয়ালি যদি দেখাই এখান থেকে মোটামুটি সব ফ্লাইট বেরিয়ে যাচ্ছে। শুধু উড়ছে না, একটা ফ্লাইট যে ওটা পুরো মানে ওটাকে পুরো চেকিং করা হচ্ছে, ওটাও এখান থেকে দেখা যাচ্ছে। লাইট ফাইট করে একটা সিনেম্যাটিক ভিউ আসছে, হেভি লাগছে। যাই হোক, আপাতত আমাদের 10:25-এর টাইম। এখন কটা বাজে? এখন 9:30 মতন বাজে। না, এখন 9:30, এখন 9:55 বাজে। আচ্ছা, প্রায় 10টা বেজেই গেছে। হ্যাঁ, প্রায় 10টা বেজে গেছে। আধ ঘন্টারও কমের মধ্যে বোর্ডিং শুরু হয়ে যাবে। তো আমরা আপাতত যাচ্ছি খাবার সন্ধানে, কারণ আমাদেরকে তো কিছু একটা খেতে হবে। ফ্লাইটে তো আমাদের কিনে খেতে হয়। ফ্লাইটের খাবার ওখানে পয়সা নষ্ট করার থেকে ভাবছি আমরা এখান থেকেই কিনে নিই। সো দেখি, খাবার অপশন খুবই কম, দেখি কি পাই। বাবু আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করবে, সেটা শুনে নিন। আর সেটা শুনতে আমরা ফ্লাইটেও পৌঁছে যাবো। ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেমন মালয়েশিয়া যেতে গেলে ইন্ডিয়ানসদের কিন্তু 2026 ডিসেম্বর অবধি কোনো ভিসা লাগে না। যেটা লাগে হচ্ছে ডিজিটাল অ্যারাইভেল কার্ড বা এমড্যাক, মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভেল কার্ড, যেটা হচ্ছে আপনাকে ঠিক ট্রাভেলের 2 দিন আগে ফিল আপ করতে হবে। তো সাবমিট করার পরে কিন্তু 3 ডেজের মধ্যে আপনাকে মালয়েশিয়া পৌঁছানো উচিত। তো এই একটা জিনিস আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, যেখানে আপনারা ফিল করতে পারবেন। খুব ইজি ব্যাপার। পাসপোর্টের নাম্বার লাগবে, পাসপোর্টের ডেট অফ এক্সপায়ারি লাগবে, আপনার ট্রাভেল ডেট যেদিনকে রিটার্ন করছেন, আর যে হোটেল, মানে যে হোটেলটায় গিয়ে প্রথমে থাকবেন, সেটা কোনো ভেরিফিকেশন কিন্তু আপাতত নেই। যাই হোক, এটা কলকাতার এয়ারপোর্ট, মালয়েশিয়া গিয়ে আমরা আরো বেটার ইনফরমেশনটা দিতে পারবো যে ওরা আদৌ মানে পুরো বুকিংটা দেখছে কিনা। তো আমি তো মানে শুধু কুয়ালালামপুরে থাকবো না, আমরা পেনাং যাবো, লাংকাবি যাবো, বাট আমি শুধু কুয়ালালামপুরের হোটেলটাই দিয়েছি আপাতত। তো দেখা যাক গিয়ে কি হয়। এখানে তো ইমিগ্রেশন সেরকম কিছু হয়নি, বাট আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মেক মাই ট্রিপে একটা অপশন আছে, যেখানে ওরাই আপনাকে ডিজিটাল অ্যারাইভাল কার্ড করে দেবে। তো আপনি পুরো ইনফরমেশন গুলো আগে থেকে আপলোড করে রাখবেন। তো বেস্ট অন যখন আপনার ফ্লাইটে সেই অনুযায়ী অটো ওরা করে দেবে, তো আপনার কোনো ঝামেলা নেই। সেটার জন্য 1 টাকা করে পার পার্সন নেয়, তো আমি সেটা অ্যাভেল করেছিলাম। সেকেন্ড থিং হচ্ছে যে এই ফ্লাইটের জন্য আমাদের কত পড়ছে। এই ফ্লাইটের জন্য আমাদের পার হেড করে রাউন্ড ট্রিপ পড়েছে 15,000, যেটাতে কিন্তু আমরা শুধু হ্যান্ড ব্যাগেজ ইনক্লুড করেছি। দ্যাট ইজ মানে আমাদের আলাদা করে আমরা কোনো ড্রপ ইন ব্যাগেজ রাখিনি, যার জন্য আমাদের এইটা কমটা পড়েছে। কিন্তু আমাদের হ্যান্ড ব্যাগেজ যা দেখা যাচ্ছে, আমরা প্রপার আমাদের যা যা দরকার, জামা কাপড় অ্যান্ড এভরিথিং, ইভেন আমাদের যে ব্লগিং ইকুইপমেন্ট, সব মিলিয়েও প্রত্যেকটা ব্যাগ কিন্তু আমাদের 6 কেজি অ্যান্ড 6 কেজির অ্যাভাবেও যায়নি, 6 কেজির মধ্যেই ছিল। তো মোটামুটি হ্যান্ড ব্যাগেজে চলে যাওয়া যায়, কিন্তু মানে কোনো অসুবিধা নেই, কারণ হ্যান্ড ব্যাগেজ দিয়ে চার্জেস মানে ফ্লাইটের চার্জটা যথেষ্ট কম পড়েছে। এবার চলুন একটু খাবারের সন্ধান করি আর একটু কলকাতা এয়ারপোর্টটা দেখেই দিই।
দেখানোর কিছু নেই, সবাই আমরা জানি আমাদের খুব প্রিয় শহরের এয়ারপোর্ট। চলো খাওয়া দাওয়া করা যাক। খাবার নিয়ে নিল, প্যাক করে নিল নাকি? আমরা ফ্লাইটে খাবো। কি নিলে? আমরা তো অ্যাকচুয়ালি কেএফসি বেস্ট অপশন ছিল, বাট অ্যাগেন থ্যাঙ্কস টু কলকাতা এয়ারপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ কলকাতা যে আমরা এখানে কেএফসি পেলামই না। কেএফসি শুধু ডোমেস্টিকে আছে, জানি না ইন্টারন্যাশনাল লোকেদের মনে হয় বেশি খরচা করানো পছন্দ। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন। যাই হোক, আমরা নিয়েছি হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পর মোমো। আমি নিয়েছি মানে আমরা প্যাক করিয়েছি হচ্ছে চিকেন বার্গার, চিকেন চিজ বার্গার, মোবার্গ যেটাকে বলে। আমি কখনো খাইনি, টেস্ট করিনি, তো আমি দেখবো এবার কেমন লাগে বাবু মোমোর থেকে। আর নর্মাল আমাদের সিগনেচার বাবু মোমোর স্টিম মোমো, চিকেন স্টিম মোমো, এটাই প্যাক করিয়েছি। এটা করাতেই আমাদের 1000 টাকা উড়ে গেছে। তো ট্রিপের প্রথম খরচা হয়ে গেছে। এবার মানে স্কুইজ করতে হবে আমাদের। কলকাতা এয়ারপোর্ট বেশি টাকা নিয়ে নিল সত্যি, মানে এখনো দেশ ছাড়তে পারলাম না, দেশ লুটে নিল। তো যাই হোক, আমরা খাবার নেব আর প্লেনে দেখা করছি আপনাদের সাথে। কেমন লাগছে? আমার অ্যাজ ইউজুয়াল ফ্লাইট ফোবিয়া শুরু হয়ে গেছে। 4.5 ঘন্টার ফ্লাইট, 2টো বই ডাউনলোড করেছি। কতটা দেখবো না জানি না। খাবার কিনেছি, খাবার খেতে খেতে যাব। একটু বোর হব, বাট ভয়ও আছে খুব। আমাদের সিট ছিল হচ্ছে 9B আর 9D। তো 9C-তে যিনি ছিলেন তো তার সঙ্গে 9D-টা সার্ভ করে নিলাম। তো থ্যাংক ইউ তাকে। তো আমরা একসাথেই যাবো, বাট উইন্ডোটা করে নিই। এখান থেকে যদি কিছু দেখাতে পারি দেখাবো, ট্রাভেলটা এনজয় করবো, তাই না? কলকাতা অনেকবার আমরা দেখেছি ওপর থেকে। আপাতত সব ঠিকই আছে, অন টাইম বোর্ডিং আছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের খাবার টাবারও নেওয়া হয়ে গেছে, তো আমরা যখন খাবো তখন দেখা যাবে নাকি। আপাতত ভয় লাগছে, তাই তো? উপরে উঠে যাই আগে। জয় শ্রীরাম। ফ্লাইট ছিল হচ্ছে আমাদের বোর্ডিং ছিল 10টা 25-এ। তো একদম কারেক্ট টাইমে বোর্ডিং করিয়েছে। 11টা 5-এ ফ্লাইট ছাড়ার কথা, তাই ছেড়েছে। এটা স্মুথ টেক অফ হলো। আর আপাতত জার্নি খুবই ভালো, টেক অফ কমপ্লিট। আর দিওয়ালির যেহেতু রিসেন্ট কালী পুজো আর দিওয়ালি গেছে, কলকাতাটা খুব সুন্দর লাগছে এখন ওপর থেকে। যাই হোক, আপনারা তো দেখলেনই কেমন লাগছে। তো আমার একটা কথা আছে,
এত ফ্লাইট চলেছে, এত দিন ধরে এত ফ্লাইট চলছে, এখনো অসুবিধাটা কি তোমার? এখনো কি ভয়? যতক্ষণ ল্যান্ড করবো না ততক্ষণ ভয়। মানে ভয়টা কি? এত ফ্লাইট চড়ার পরে ভয়টা কি? আমার হাইট ফোবিয়া আছে। হাইট ফোবিয়া আছে। এরপরে নাকি পেট্রোনাস টুইন টাওয়ারে ওর উপরে চড়বে, তারপরে পেনাং হিলে যাওয়ার কথা আছে। কি করবে? চলবে না? চলবে না? টাকা খরচা হয়ে গেছে, চড়তে তো হবেই। টাকা খরচা হয়েছে বলে চড়তে হবে, পাবো, নাহলে চড়তাম। চড়তে না? না, তাহলে আর মালয়েশিয়া গিয়ে কি হবে? মালয়েশিয়া মানে তো ওপর মানে স্কাই স্ক্র্যাপার্স। কি করব তোমার জন্য? আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য আমি দেখুন ভয়কে জয় করছি। দেখানোর জন্য ভয়কে জয় করছে। যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করবো, প্রচন্ড খিদে পাচ্ছে আমাদের। আপনারা দেখলেই তো বাঘ মোমো থেকে আমরা নিয়ে নিয়েছিলাম খাবার, তো সেটাই খাবো এবার। কি আর কিছু করবে নাকি? না, খাবো, মুভি দেখবো, ঘুমোবো। ঘুম কি পেয়েছে? আমার ফ্লাইটে ঘুম পাবে না, আপনার ঘটি বাবু ঠিক ঘুমোবে। ও ঘুমোয় ফ্লাইটে, এন্তার ঘুমোয়। এই আমি কবে ঘুম? লন্ডনের ফ্লাইটও পুরোটা ঘুমিয়েছে। লন্ডনে 16 আওয়ার্সের ফ্লাইট ছিল। এটাও 4.5 ঘন্টা। কি করবে তুমি 4.5 ঘন্টা? 4.5 ঘন্টা ঘুম কি আসবে? দেখা যাক, যদি আসে তো ভালো। যাই হোক, আমরা মালয়েশিয়ার টাইমে ভোর 5:30টায় নামবো। মালয়েশিয়া আই থিঙ্ক 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এগিয়ে আছে আমাদের থেকে টাইমের ক্ষেত্রে। তো দেখা যাক, এখন খাওয়া দাওয়া করি আগে। লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিয়েছে সুন্দর, তো চল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট। যেমন আপনারা দেখলেন, খুব সুন্দর ছিল। মানে চাটনিটা দিয়েছিল প্রচন্ড ঝাল, একদম সুন্দর, সব টুম মাঙিয়ে দিয়েছে। খিদে তো দারুণভাবে ফিলিং হয়েছে খাবার। তো যাই হোক, অনেক খিদে পেয়েছিল, তো মস্তিতে খেয়েছি আমরা। যাই হোক, তোমার কেমন লাগলো খাবার? প্রচন্ড খিদে পেয়েছিল, যার ফলে অসাধারণ লেগেছে খাবারটা। আমাদের তো অন্য কিছু খাওয়ার প্ল্যান ছিল, বাট ঠিক আছে, আমরা বার্গারটা পেয়েছি। মানে একটু বার্গার হলে কি হেভি ফুড, তো ওটা আমাদের চলে যাবে। বাকি তো আমরা ওখানে নেমে যা খাবার খাবো। যাই হোক, যদি খাবারের কথা বলি, খাবারের কোয়ালিটি অফকোর্স ভালো। ওয়াও মোমো তো একটা ব্র্যান্ড, তো এটা তো আমার নতুন করে এই ব্যাপারে কিছু রিভিউ দেওয়ার নেই। পরম আনন্দে খেয়েছি, আর প্রচন্ড টায়ার্ড ছিলাম, খাইনি আমরা অনেকক্ষণ ধরে। তো ফাইনালি আমাদের টেক অফ সুন্দর করে হয়ে গেছে, সবই আপনারা দেখতেই পেরেছেন ভিডিওতে, নতুন করে কিছু বলার নেই। খাওয়া দাওয়ার পর এখন ভাবছি একটু দুটো যেটা মুভিটা ডাউনলোড করেছে ওটা দেখি, তারপর দেখি কি হয়, যা হবে আপনাদের সাথে শেয়ার করতেই থাকি। সেফলি ল্যান্ডেড, তো এখন আর কিছু করার নেই। সব ব্যাগ ট্যাগ নেবো, বেরোবো, একবারেই ইমিগ্রেশনে গিয়ে কথা বলছি। চলো। সো বাঙাল ঘটির জুটি ওয়েলকাম ইউ টু দ্য কান্ট্রি নাম্বার 3। আমাদের এটা তৃতীয় কান্ট্রি। কি বলবো, যথেষ্ট এক্সাইটেড। ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করলো? ইমিগ্রেশন আমি তো ঘুমের চোখে ছিলাম, আমাকে জিজ্ঞেস করছে হাউ মেনি ডেজ ইউ আর স্পেন্ডিং, আর আমি বলে দিচ্ছি 5 ডেজ, যেখানে কিন্তু 7 ডেজ থাকার কথা। তো আমার বর এসে সঙ্গে সঙ্গে বললো যে আমি ওর হাজব্যান্ড, ও আমরা 31st অবধি থাকছি। মানে আমি খুব ঘুমের নেশায় ছিলাম, তার উপর দিয়ে আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেলো। মানে একটা
প্রত্যেকবার মানে একটা কিছু থাকেই, হবেই আমাদের সাথে, তা আবার এয়ারপোর্টে এসে হবে। সেটা হচ্ছে আগেরবার যেমন আপনাদের ঘট্টি বাবুর পাসপোর্ট হারিয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, আমার এবার ব্যাগের স্ট্র্যাপটাই ছিঁড়ে গেছে। মানে আমি একমাত্র একটা ব্যাগ এনেছিলাম, স্লিং ব্যাগ। এবার ব্যাপারটা হচ্ছে আমি কখনো স্লিং ব্যাগ ক্যারি করি না, আমি পছন্দ করি না স্লিং ব্যাগ ক্যারি করা ফর আ লং ট্রিপ। বাট আজকে এইবার আমি আমার বড়ের কথা শুনে, যেহেতু আমরা 14 কেজি নিয়েছিলাম তাই বলে, ওরও দোষ না, ও 14 কেজি ভেবেই ওই জিনিসটা বলেছিল করতে। তবে আমার মনে হচ্ছিল যে কিছুটা গড়বড় হতে পারে, তবে ব্যাগটা যে ছিঁড়েই যাবে আমি ভাবতেই পারিনি। এবার আমার কাছে কোনো ব্যাগ নেই, ঠিক আছে, এবার একদম ব্যাগ নিয়ে আমি যাচ্ছি, যে সেরা ব্যাগ নিয়ে ঘুরবো, জানি না আমরা কতটা কি করব। দুটো তো ভালো ভালো ব্যাগ আছে তো। হ্যাঁ, বাট পার্স নেই না কোনো আমার কাছে ছোটোখাটো জিনিস রাখার জন্য। সিচুয়েশানে এটা আমাদের সাথে মানে হবে, আমরা মেন্টালি কিছুটা প্রিপেয়ারও আছি এসবের জন্য। ছোটখাটো দিয়ে গেছে। তুমি আর বলো না, ও যখনই বলে তোমার বড় ছোট দিকে যায়। না, এখানে 5:30 মতন বাজে হয়তো, বিকজ এখন আমরা জানি না, কারণ আমরা সিম নেইনি এখন। সিম নেব, অনেক কিছু কাজ বাকি আছে, সো দেখা যাক। বাট আমরা যখন নেবেছি তখন পুরোটাই অন্ধকার, পুরোটা অন্ধকার, এখনো মনে হয় পুরোটা অন্ধকার, তবে গরমটা একটু একটু বুঝতে পারছি, আরও ভালো করে বুঝতে পারবো। আর তাছাড়া একটা ঠিক কথা বলতে, যে এখানে ল্যাঙ্গুয়েজটা বড্ড ফানি, ঠিক আছে, মানে থাইল্যান্ডে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে, বাট ওটা ফানি ছিল না, একটা নতুনত্ব ছিল, এটা ফানি লাগছে আমার বড্ড। এবার জানি না যারা মালয়েশিয়া এসছে তারা আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের কি এক্সপিরিয়েন্স ছিল। আমাদের তো প্রথমে একটা ইনসিডেন্ট হয়ে গেল ব্যাগের স্ট্র্যাপ নিয়ে, এবার দেখি কি হয় কি হয় না, সবই আপনাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে এগোই একটু করে। আর এই হচ্ছে এয়ারপোর্টের একটু ছোঁয়া আপাতত। একটু ফ্রেশ হয়ে নিলাম আমি। ব্রাশ এনেছিলাম, ব্রাশ মাজন, একদম ব্রাশ করে নিলাম, নিয়ে এরপরে আমরা সিম নেবো। সিম নিয়ে দেখি যদি কিছু খাওয়া দাওয়া করার থাকে তো খাবো, আর নাহলে আগে দেখতে হবে যে এখান থেকে আমি কেএল সেন্ট্রাল কী করে যাই। কারণ আজকে আমাদের বুকিং আছে হোটেলে, বাট হোটেলে চেকিং হচ্ছে 3টে, তো এখানে ওরা 3টেয় চেক ইন আর 12টায় চেক আউট। তো বেকার কী করবো, মানে 3টে অবধি তো ওয়েট করা, আর মানে পুরো একদিনেরই চার্জ নিয়ে নেবে যদি এখন চেক ইন করি। তো যেটা ভাবছি হচ্ছে ডাইরেক্ট একটা কোনো স্পটে গিয়ে আমরা একটুখানি সাইট সিইং করে নিই, তারপরে খেয়ে দিয়ে তারপরে হোটেলে যাবো। সব কিছুই বেশ ভালোই। তো চলুন সিম কার্ডটা দেখি কোথাকার পাই, কী রেটস আছে, এটাই মেন ব্যাপার। সিম কার্ডটা না হলে আমাদের ফোনটাও অন হচ্ছে না। এখানে এসে যেটা আমার প্রথম ফিলিং হচ্ছে, এখানে প্রচুর ইন্ডিয়ানস কিন্তু আছে, মানে ইন্ডিয়ানসদের বেশ ভালো সংখ্যক লোক এখানে রয়েছে, বাট মেনলি তামিলনাড়ু, প্রচণ্ড পরিমাণে আমি তামিল শুনতে পাচ্ছি এখানে। আর একজন বাংলাদেশের সঙ্গে কথা হচ্ছিল, বাট তারাও দেখছি হিন্দি বলছে, আমি ভেবেছি হয়তো ইন্ডিয়ান, বাট তারপরে দেখছি যে না, বাংলাদেশের। তো আমার এখন মোবাইলে সিম ঢুকে গেছে নতুন সেলকম ডিজির 13 রিঙ্গিটস পড়েছে, যেটা 7 days আনলিমিটেড লোকাল কলস আর 100 Mbps স্পিডে আমি নেট পাবো 100 GB। ইট ইজ এনাফ আই থিঙ্ক আমাদের জন্য। আপাতত একটাই নিলাম, বাইরে গিয়ে দেখবো যদি আরও বেটার রেট পাই তাহলে ওর জন্য আরেকটা নেবো। আপাতত একটাতে আমাদের চলে যাবে। আমরা ভিডিওটা এন্ড করছি, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনারা দেখে থাকেন তাহলে জানাবেন কেমন লাগলো। তো এরপরে আমরা যাবো হচ্ছে কেএল সেন্ট্রাল, তো সেটা আসবে আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে দেখতে পারবেন আমরা কোথায় কোথায় ঘুরছি। আপনাদের ফিডব্যাক জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। সো বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম কুয়ালা লাম্পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। থ্যাংক ইউ।